সিনেমার শুরুতে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে দেখি, যেখানে একজন লোক একটা এগ ইয়ল্কের ভেতরে গ্রিন কালারের একটা লিকুইড ইনজেক্ট করছে। এর সাথে সাথে সেই এগ ইয়ল্কটা ডাবল হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে কিছু লোক এলিজাবেথ স্পার্কেল নামের একটা স্টার টাইল বানাচ্ছে। আসলে এলিজাবেথ একজন অসম্ভব সুন্দরী মডেল, যে একটা শো এর হোস্ট। এই স্টার বানানোর কিছু সময় পর্যন্ত মানুষ এখানে এসে সেলফি তুলতো, কিন্তু সময়ের সাথে সাথে সবাই স্টারটাকে ভুলে যেতে শুরু করে, আর এই স্টারটাও এক সময় ভেঙে যায়। কিন্তু কেউ এটা রিপেয়ার করে না, যেটা থেকে আমরা বুঝতে পারি যে এলিজাবেথ স্পার্কেলের ক্রেজ এখন ধীরে ধীরে শেষ হয়ে যেতে শুরু করেছে। এরপর আমরা এলিজাবেথ স্পার্কেলকে দেখি, সে টিভিতে একটা ফিটনেস শো হোস্ট করে। একসময় এলিজাবেথ যখন তার পিক টাইমে ছিল তখন সে অনেক সুন্দরী ছিল, কিন্তু এখন সে একজন বয়স্কা মহিলা। আজ এলিজাবেথের 50তম জন্মদিন। তার চেহারা এখন বয়সের ছাপ পড়তে শুরু করেছে, কিন্তু তারপরেও সে এখনো সেই শোটা হোস্ট করছে। তার শো এর শুটিং শেষ করে যখন এলিজাবেথ ওয়াশরুমে যাচ্ছিল তখন তাকে সবাই বার্থডে উইশ করে। যখন ওয়াশরুমের কাছে আসে সে দেখে যে লেডিস ওয়াশরুম কোনো কারণে বন্ধ করে রাখা হয়েছে, তাই সে মেল ওয়াশরুমে যায়, যেখানে শো এর ডিরেক্টর কারোর সাথে ফোনে কথা বলছিল। এটা দেখে এলিজাবেথ একটা টয়লেটে লুকিয়ে পড়ে। শো এর ডিরেক্টর ফোনে বলছিল এখন এলিজাবেথ আর আগের মতো নেই। আগে এলিজাবেথের জন্য টিআরপি অনেক হাই থাকতো, কিন্তু এখন টিআরপি অনেক কমে যাচ্ছে। আমাকে এখন এলিজাবেথকে রিপ্লেস করতে হবে। এখন আমাকে এই শো এর জন্য নতুন ইয়াং এবং সুন্দরী মেয়ে খুঁজতে হবে। এসব শুনে এলিজাবেথের অনেক খারাপ লাগে। এলিজাবেথ তার সৌন্দর্য নিয়ে গর্ব করত, কিন্তু এখন সেই সৌন্দর্য শেষ হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখতে থাকে, সে তার চেহারায় অনেকগুলো রিঙ্কেলস দেখতে পায়। বয়স বেড়ে যাওয়ার দুঃখ তো তার ছিলই, কিন্তু এর সাথে সাথে তাকে শো থেকে বের করে দেওয়া হচ্ছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এলিজাবেথ এভাবে সবকিছু ছাড়তে রাজি হয় না, তাই সে শো এর ডিরেক্টরের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায়, যেখানে ডিরেক্টর এলিজাবেথকে বলে, দেখো এলিজাবেথ, আমার শো চলে অডিয়েন্স দিয়ে, আর আমি তাদের সেটাই দিতে চাই যেটা তারা চায়। তারা চায় সৌন্দর্য, যেটা এখন তোমার মাঝে আর নেই। ডিরেক্টরের এই কথা শুনে এলিজাবেথ অনেক কষ্ট পায়। সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু তারপরেও তার কানে ডিরেক্টরের কথাগুলো বাজতে থাকে। আরো ফ্রাস্ট্রেটিং ব্যাপার হলো, যখন এলিজাবেথ বাসায় যাচ্ছিল তখন সে দেখে যে তার একটা বড় বিলবোর্ড পোস্টার খুলে ফেলা হচ্ছে। এর ফলে তার ড্রাইভিং থেকে মনোযোগ নষ্ট হয়ে যায়, আর সামনে থেকে একটা গাড়ি এসে তার গাড়ির সাথে ধাক্কা লাগে, যার ফলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু সারপ্রাইজিং ব্যাপার হলো যে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এলিজাবেথের একটা আঁচড়ও লাগেনি। ডক্টর এলিজাবেথকে জানায় যে তার ওয়াইফ এলিজাবেথের অনেক বড় ফ্যান। এইসব শুনে এলিজাবেথ কান্নায় ভেঙে পড়ে, আর আমরা ভিউয়াররা ডক্টরের সাথে দাঁড়িয়ে থাকা নার্সকে এলিজাবেথের জন্য সিম্পাথাইজ করতে দেখি। ডক্টর চলে গেলে সেই নার্স এলিজাবেথের মেরুদণ্ডের হাড় চেক করে এবং তাকে গুড ক্যান্ডিডেট বলে তাকে তার কাপড় দিয়ে দেয়। এলিজাবেথ এসবের কিছুই বুঝতে পারে না, আর সে নার্সের হাতে থাকা একটা ব্ল্যাক মার্ক নোটিস করে। এলিজাবেথ যখন ডিসচার্জ হয়ে হসপিটাল থেকে বাইরে আসে তখন সে রিয়েলাইজ করে যে নার্স তার কোটের পকেটে একটা মেসেজ দিয়ে রেখেছে, যেখানে লেখা ছিল, ইট চেঞ্জড মাই লাইফ, অর্থাৎ এটা আমার জীবন বদলে দিয়েছে। এই মেসেজটার সাথে নার্স তাকে দ্য সাবস্টেন্স নামের একটা পেনড্রাইভ দিয়েছিল। তখন আমরা সেখানে এলিজাবেথের হাই স্কুল ফ্রেন্ড ফ্রেডকে আসতে দেখি। এলিজাবেথকে এত বছর পর দেখে অনেক খুশি হয়। ফ্রেড এলিজাবেথকে তার মোবাইল নাম্বার দেয়। এরপর আমরা এলিজাবেথকে তার বাসায় যেতে দেখি। আমরা কিছুদিন পরের সিন দেখি যে আজ এলিজাবেথের অনেক মন খারাপ। টেবিলে পড়ে থাকা ফ্লাওয়ার বুকে থেকে আমরা বুঝতে পারি যে এলিজাবেথকে শো থেকে বের করে দেওয়া হয়েছে। তখন এলিজাবেথের সেই পেন ড্রাইভটার কথা মনে পড়ে, আর সে এটা ওপেন করে দেখে যে এখানে একটা ভিডিও আছে। এই ভিডিওতে দ্য সাবস্টেন্স নামের একটা অদ্ভুত রকমের লিকুইডের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছিল, আর এটা একটা ম্যাজিক্যাল লিকুইড যেটা ইউজ করে যে কোনো বৃদ্ধ মানুষ তার একবারে ইয়াং এবং বেস্ট ভার্সন ক্রিয়েট করতে পারবে, যেখানে তারা দুজন এক সপ্তাহ পর পর সুইচ করে নিজেদের লাইফ এনজয় করতে পারবে। কিন্তু এখানে একটা কথা ক্লিয়ারলি বলা হয়, তা হলো দুজনই এক ব্যক্তি, তাই তারা কখনো তাদের আসল রূপ থেকে পালাতে পারবে না। আর এই সাবস্টেন্সের সাথে আরো একটা লিকুইড দেওয়া হবে যেটা নতুন এবং পুরাতন ভেরিয়েন্টকে একসাথে জুড়ে রাখবে। এটা খুব একটা সহজ নয়, কিন্তু কঠিনও নয়। যে ব্যক্তি সাবস্টেন্স ইউজ করবে তাকে প্রতি 7 দিনের মধ্যে দুটা ভেরিয়েন্টকে একখানে করতে হবে। নতুন বডিকে স্টেবিলাইজ রাখার জন্য তাকে প্রতিদিন একটা করে সাবস্টেন্সের ইনজেকশন নিতে হবে, আর সেই সাবস্টেন্স পুরাতন বডির মেরুদণ্ডের হাড় থেকে বের করতে হবে। যখন একটা বডি অর্থাৎ একটা ভেরিয়েন্ট অ্যাক্টিভেট থাকবে তখন অপর ভেরিয়েন্ট বা বডিটা অজ্ঞান হয়ে থাকবে। শুরু থেকে এলিজাবেথের এটা একেবারেই একটা সাজানো গল্প মনে হয়, তাই সে পেনড্রাইভটা একটা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু রাতে আবারও তার ব্রেকডাউন ফিল হয়। ঘরে লাগানো তার ইয়াং বয়সের ছবিগুলো ডিস্টার্ব করতে শুরু করে। তার ফেম এখন শেষ হয়ে গেছে, সে কোনো সিনেমা বা শো এর অফার পাচ্ছে না। এখন এলিজাবেথ ডেসপারেটলি তার ফেম ফিরে পেতে চায়, তাই এলিজাবেথ পেনড্রাইভে থাকা নাম্বারে ফোন করে সাবস্টেন্স অর্ডার করে দেয়। অন্যদিকে অপর পাশে থাকা লোকটা খুব একটা বেশি কথা বলে না। এলিজাবেথের কাছে তার অ্যাড্রেস জানতে চেয়ে তাকে একটা স্পেশাল অ্যাড্রেস দিয়ে কল কেটে দেয়। পরের দিন সকালে এলিজাবেথকে আমরা দেখি সে ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়ছিল, যেখানে সে একটা এড দেখে,
আসলে এটা এলিজাবেথকে রিপ্লেস করে একজন নিউ মডেল হায়ার করার জন্য তার কোম্পানি দিয়েছিল। এটা দেখে এলিজাবেথ ডিপ্রেস হয়ে পড়ে। এই নিউজ পেপারের সাথে এলিজাবেথ একটা কালো রঙের এনভেলপ এনেছিল। এলিজাবেথ যখন এনভেলপটা ওপেন করে তখন সেটার ভেতরে একটা নাম্বার পায়। এলিজাবেথ গতকাল রাতে সেই লোকের বলে দেওয়া সিক্রেট অ্যাড্রেসে আসে, আর এটা হলো একটা লকার রুম। এলিজাবেথ এনভেলপের ভেতরে পাওয়া নাম্বার কার্ডটা পাঞ্চ করে সেখানে অ্যাক্সেস করে। এরপর সে তার লকার খুলে একটা বক্স পায়। এলিজাবেথ সেই বক্সটা নিয়ে বাসায় চলে আসে। এলিজাবেথ যখন বক্স খুলে তখন সে ভেতরে একটা অ্যাক্টিভেটর, স্টেবিলাইজার এবং একটা সুইচ কিট পায়। এছাড়াও এখানে লিকুইড ফুডের একটা প্যাকেটও ছিল। এই বক্সের সাথে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া ছিল, আর এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি এর আগেও মেনশন করেছি, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলছি। সবার প্রথমে অ্যাক্টিভেটর ইউজ করতে হবে, যেটা একবারই ইউজ করা যাবে। এরপর প্রতিদিন নিজেকে স্টেবিলাইজ করতে হবে, যার মাধ্যমে এলিজাবেথের আরেকটা সেলফ বের হয়ে আসবে, যে ইয়াং হবে। এরপর প্রতি এক সপ্তাহে তাদের সুইচ করতে হবে। এই পার্টটা তারা স্কিপ করতে পারবে না। সব শেষের কার্ডে এটা লেখা ছিল যে এটা ভুলবে না, তোমরা দুজন আসলে একজনই মানুষ। এলিজাবেথ কোনো সময় অপচয় না করে এটা ইউজ করার ডিসিশন নেয়। আমরা এলিজাবেথকে বাথরুমের মিররের সামনে নেকেড অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখি। সে তার কারেন্ট বডি নিয়ে ইনসিকিউর ফিল করছে। এখন সে অ্যাক্টিভেটর তার বডিতে ইনজেক্ট করে দেয়। এরপর সে রেজাল্টের অপেক্ষা করতে শুরু করে, কিন্তু ইনস্ট্যান্টলি কোনো চেঞ্জেস আসে না। তাই এলিজাবেথের মনে হতে থাকে যে এটা হয়তো কোনো একটা ফেক প্রোডাক্ট, কেউ তাকে স্ক্যাম করেছে। আর তখন হঠাৎ করে তার শরীরে প্রচন্ড পেইন হতে শুরু করে। এই পেইন এতটাই তীব্র ছিল যে এলিজাবেথ মেঝেতে পড়ে যায় আর ছটফট করতে শুরু করে। তখন আমরা এলিজাবেথের স্কিনের ভেতরে নড়াচড়া দেখতে পাই, কিন্তু এলিজাবেথ নিজের শরীর মুভ করতে পারছিল না। আমরা এলিজাবেথের চোখ স্প্লিট হতে দেখি। আর তখন হঠাৎ এলিজাবেথের পিঠ ফেরে একটা নতুন শরীর বাইরে আসে। এই নতুন শরীরটা এলিজাবেথকে নিচে পড়ে থাকতে দেখে, আর সে মিররের সামনে গিয়ে তার সম্পূর্ণ বডি চেক করতে শুরু করে। আমরা বুঝতে পারি যে এটা এলিজাবেথের একটা নতুন ভার্সন, যে ইয়াং এবং অসম্ভব সুন্দরী। এই নতুন বডিটা এলিজাবেথের ক্ষত স্থানটা সেলাই করে লিকুইড ফুড স্যালানের মতো লাগিয়ে দেয়। এলিজাবেথ এখনো জীবিত আছে, কিন্তু সে বলতে গেলে হাইবারনেশনের মতো স্টেটে আছে। এখন এখানে দুটো এলিজাবেথকে আমরা দেখতে পাই, একজন ইয়াং এবং সুন্দরী, অপরজন এজড। কারণ নেওয়ার পর নতুন এলিজাবেথ আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করে, আর তখন তার কানে প্রচন্ড পেইন হতে শুরু করে এবং নাক থেকে রক্ত বের হয়। তখন তার স্টেবিলাইজারের কিটের ব্যাপারে মনে পড়ে। সেই কিটের সাহায্যে পুরাতন এলিজাবেথের শরীর থেকে একটা ফ্লুইড বের করে একটা কন্টেনারে স্টোর করে। এই কিটের ভেতরে 7 দিনের জন্য আলাদা আলাদা কন্টেনার দেওয়া হয়েছিল, আর তাকে প্রতিদিন একটা করে ফ্লুইড তার শরীরে ইনজেক্ট করতে হবে। এর ফলে সে স্টেবল থাকবে, আর যদি এটা না করে তাহলে সে আনস্টেবল হয়ে যাবে, অর্থাৎ সে অসুস্থ হয়ে যাবে। কিন্তু অসুস্থ হওয়ার পর কি হবে সেটা সামনে জানতে পারবো। এখন আমরা নতুন এলিজাবেথকে সেই ফ্লুইড নিজের শরীরে ইনজেক্ট করতে দেখি, যার ফলে সে সুস্থ হয়ে পড়ে। পরের সিনে আমরা নতুন এলিজাবেথকে তার লাইফ এনজয় করতে দেখি। শুধু তাই না, সে এলিজাবেথের শো এর জন্য অডিশন দিতে চায়। এখানে সে তার নাম সু বলে। কাস্টিং ডিরেক্টর নতুন এলিজাবেথের সুন্দর বডি দেখে ইমপ্রেস হয়ে যায়, কারণ তাদের এরকম বডি লাগবে। এরপর হার্ভি সু এর সাথে দেখা করতে আসে। সে সুকে দেখার সাথে সাথে তাকে হায়ার করে নেয় আর শুটিং এর ডিটেলস বলতে শুরু করে। কিন্তু সু হার্ভিকে জানায় যে তাকে প্রতি সপ্তাহে তার মায়ের সাথে দেখা করতে যেতে হবে, কারণ তার মা অনেক অসুস্থ। সু এই মিথ্যা কথার জন্য বলে কারণ তাকে তার পুরাতন বডির সাথে প্রতি সপ্তাহে সুইচ করতে হবে। কনফিউশন যাতে না হয় তাই এখন থেকে নিউ এলিজাবেথকে আমি সু বলবো এবং পুরাতনকে এলিজাবেথই বলবো। এখানে হার্ভি এক্সাইটেড হয়ে সু এর সব শর্ত মেনে নেয়, কারণ সে যে কোনো উপায় হোক তাকে তার শো এর নতুন ফেস বানাতে চায়। এরপরে আমরা দেখি যে সু কিছু সময়ের মাঝে অনেক পপুলার হয়ে যায়। শুধু তাই না, তার বাসার সামনে সু এর একটা বিশাল বড় বিলবোর্ড লাগানো হয়, আর এভাবেই এক সপ্তাহ শেষ হয়ে যায়। এখন সু সুইচ কিট ইউজ করে, যেখানে এদের ব্লাড এক্সচেঞ্জ হয় এবং আমরা এলিজাবেথের বডি মুভ করতে দেখি। আর এখন সু হাইবারনেশন স্টেটে চলে গেছে। এলিজাবেথ তার নতুন বডি দেখে অনেক খুশি হয়। এরপরে সে তার নতুন বডিতেও লিকুইড ফুড ইনটেক করায়। এখন আগের এলিজাবেথ তার পুরাতন লাইফে ব্যাক করে। কিছুক্ষণ পর এলিজাবেথ হার্ভির সাথে দেখা করতে স্টুডিওতে আসে, যেখানে হার্ভি এলিজাবেথকে তার সব জিনিস ফিরিয়ে দেয়, সাথে ফেয়ারওয়েল গিফট হিসেবে একটা রেসিপি বুক গিফট করে, যেটা দেখে এলিজাবেথ মোটেও খুশি হয় না। হার্ভির ব্যবহার থেকে আমরা বুঝতে পারি যে তার শো এর রেটিং ছাড়া আর কোনো কিছুরই কোনো পরোয়া নেই, অর্থাৎ তার শুধুমাত্র ইয়াং, সুন্দরী এবং বোল্ড অ্যাক্ট্রেস তার শো এর জন্যই দরকার। হাউএভার এলিজাবেথ বাসায় ফিরে এসে একটা ক্যালেন্ডারে তার এবং সু এর জন্য উইকস মার্ক করে। এরপরে সে টিভি দেখতে শুরু করে। এলিজাবেথ তার সারা সপ্তাহ শুধু টিভি দেখে কাটিয়ে দেয়, আর সে বাসা থেকে শুধুমাত্র সাবস্টেন্সের রিফিল নেওয়ার জন্য বাইরে যায়, অর্থাৎ তাকে সাবস্টেন্সের রিফিল নিতে বারবার যেতে হবে। পরের সিনে আমরা দেখি যে উইক কমপ্লিট হওয়ার পর এরা আবারও সুইচ করে। সু কাউচের অবস্থা আর টিভি দেখে বুঝতে পারে যে এলিজাবেথ সারা সপ্তাহে তেমন প্রোডাক্টিভ কিছুই করেনি। বাথরুমে এলিজাবেথের বডি পড়ে থাকতে দেখে সু এর মাথায় সেখানে একটা সিক্রেট ক্যাবিনেট বানানোর আইডিয়া আসে। সে সেই ক্লোজেটে এলিজাবেথের বডির সাথে সাথে লিভিং রুমে লাগানো সেই ক্যালেন্ডারটাও রেখে দেয়।
পরের সিনে আমরা সুকে স্টুডিওতে শুটিং করতে দেখি, যেখানে সবাই তার পারফরমেন্স দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপরে আমরা সুকে একটা পার্টির জন্য রেডি হতে দেখি। এখন সু মনে মনে চাইছিল যাতে তাকে খুব দ্রুত সুইচ করতে না হয়, অর্থাৎ তার ইয়াঙ্গার ভার্সন আরেকটু সময় এভাবেই কাটাতে চাইছিল। তাই সে এলিজাবেথের ড্রিপকে স্লো করে দেয়। সেদিন রাতে সু একটা ছেলেকে বাসায় নিয়ে আসে আর তারা দুজন ইন্টিমেট হয়। আর তখন সু এর নাক থেকে ব্লিডিং হতে শুরু করে, কারণ এখন তার সুইচ করার সময় চলে এসেছে। কিন্তু সু এখনই সুইচ করতে চায় না, তাই সে স্টেবিলাইজার ইউজ করার ডিসিশন নেয়, যাতে করে সে আরো একটা দিন এক্সট্রা পায়। সু এলিজাবেথের শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বের করে তার শরীরে ইনজেক্ট করে। এরপরে সে সেই ছেলেটার কাছে ফিরে আসে। ছেলেটা সুকে বলে, হঠাৎ করে তুমি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছো, ব্যাপারটা কি? পরের দিন সকালে আমরা এলিজাবেথকে ক্লোজেট থেকে বাইরে আসতে দেখি, আর সে বাসার অবস্থা দেখে শকড হয়ে যায়। এমন সময় সে জানালার গ্লাসে ট্রয় নামের একটা ছেলের নোট দেখতে পায়, যেটা সু এর জন্য ছিল। এলিজাবেথ যখনই নোটটা নেওয়ার জন্য হাত বাড়ায়, তখন সে তার আঙ্গুলগুলো দেখে, আর তার আঙ্গুল এখন এমন মনে হচ্ছিল যেন এগুলো কোনো অনেক বৃদ্ধ মানুষের আঙ্গুল। এলিজাবেথ এটা দেখে প্যানিক করতে শুরু করে। এরপরে এলিজাবেথ তার বেকের একটা রেড মার্ক দেখতে পায় এবং বুঝতে পারে যে সু তার শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বের করেছে। এলিজাবেথ সাথে সাথে সাবস্টেন্স কোম্পানিতে ফোন করে এসব বলে। ফোনের অপর পাশের লোকটা জানায়, যদি কোনো বডি এক্সট্রা ফ্লুইড ইউজ করে তাহলে তার মূল্য অপর বডিকে দিতে হবে, অর্থাৎ সু এর বডি এক্সট্রা ফ্লুইড ইউজ করে তাহলে এলিজাবেথের বডি রিকভার হতে পারবে না, যার মানে এলিজাবেথের বডির পার্টস দ্রুত এজড হতে শুরু করবে। আর সেজন্য এই উইকলি সাইকেল বানানো হয়েছে, যেটাকে পারফেক্টলি ফলো করতে হবে। ফোনের অপর পাশের লোকটা আবার বলে যে এর কোনো সলিউশন নেই। সে আরো মনে করিয়ে দেয় যে তারা দুজন আসলে একই পার্সন, তার মানে তাদের ব্যালেন্স করে চলতে হবে, তাহলে তারা নিজেদের লাইফ এনজয় করতে পারবে। এলিজাবেথ এসব শুনে রেগে যায়। সে রাগ করে বাসা পরিষ্কার করতে শুরু করে। সে টিভিতে সু এর শো টেলিকাস্ট হতে দেখে এলিজাবেথ সু এর সুন্দর ফিগার দেখে জেলাস ফিল করতে শুরু করে, তাই সে টিভি বন্ধ করে দেয়। এই সিন থেকে আমরা বুঝতে পারি যে এলিজাবেথ যেমন ভেবেছিল তেমন কিছুই হয়নি, অর্থাৎ সে তার আরেকটা ভার্সন এজন্য চেয়েছিল যাতে করে সে আবারও ফেম আর পপুলারিটি পায়। যদিও এটা সত্যি যে অন্যভাবে এলিজাবেথ সেসব পাচ্ছে, কিন্তু সেটা এলিজাবেথ হিসেবে নয়, বরং তার দ্বিতীয় ভার্সন সু অন্য আইডেন্টিটি এর মাধ্যমে পাচ্ছে। তাই সে এখন সু এর উপরে জেলাস ফিল করতে থাকে। যদিও তারা এক, কিন্তু এখন এরা দুজন একজন আরেকজনকে আলাদা ভাবছে। পরের সিনে আমরা এলিজাবেথকে রিফিল কিট নেওয়ার জন্য যেতে দেখি। সম্পূর্ণ রাস্তা আমরা তাকে তার বডি নিয়ে ইনসিকিউর ফিল হতে দেখি। লকারের বক্স কালেক্ট করার সময় সে কারো আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে ছুটে পাশে থাকা একটা ক্যাফেতে আসে। এখানে একজন বৃদ্ধ বসেছিল যে এলিজাবেথের সাথে কথা বলার চেষ্টা করে, আর এখানে এলিজাবেথ এই বৃদ্ধের হাতে একটা কালো দাগ নোটিস করে। শুধু তাই না, এই লোকটার কাছেও এলিজাবেথের মতো একটা কি কার্ড আছে। আসলে বৃদ্ধ আর কেউ নয়, বরং হাসপাতালে সেই নার্স যে এলিজাবেথকে সেই পেন ড্রাইভটা দিয়েছিল। এখন বৃদ্ধ এলিজাবেথকে জানায়, প্রতিবার সুইচ করার পরে তোমার আরো বেশি লোনলি ফিল হবে, তোমার মনে হতে থাকবে যে তোমার অন্য ভার্সন তোমার থেকে আরো বেশি বেটার। এসব শুনে এলিজাবেথ সেখান থেকে চলে যেতে থাকে। আর তখন বৃদ্ধ চিৎকার করে তাকে জিজ্ঞেস করে, তোমার অন্য ভার্সন কি তোমাকে খেতে শুরু করেছে? আসলে বৃদ্ধ এলিজাবেথের আঙ্গুলের ব্যাপারে জিজ্ঞেস করছিল, যার মাধ্যমে মেইন বডি রেপিডলি এজ করে শেষ হয়ে যায়। এলিজাবেথ ভয় পেয়ে সেখান থেকে ছুটতে শুরু করে। এমন সময় রাস্তায় সে ট্রয়ের সাথে ধাক্কা খায়। এলিজাবেথ বাসায় ফিরে এসে ফ্রেডের নাম্বার খুঁজে বের করে তাকে ফোন করে এবং তার সাথে দেখা করতে চায়। আসলে এলিজাবেথ সু এবং ট্রয়ের রিলেশন নিয়েও জেলাস ফিল করছে এবং সেও চায় যে তাকেও কেউ ভালোবাসুক। সন্ধ্যা এলিজাবেথ ফ্রেডের সাথে দেখা করার জন্য রেডি হয়, কিন্তু সে সু এর টন্ট বডি দেখে ইনসিকিউর ফিল করতে শুরু করে। সে সু এর মতো মেকআপ করার চেষ্টা করে, কিন্তু এটা তো অবভিয়াস যে এলিজাবেথকে সু এর মতো সুন্দর লাগছিল না। ইনফ্যাক্ট সে এতটাই ইনসিকিউর হয়ে যায় যে সে ফ্রেডের সাথে দেখাও করতে চায় না। এরপরে এলিজাবেথ আবারও টিভি দেখতে শুরু করে। পরের সপ্তাহে সু একটা ভয়াবহ নাইটমেয়ার দেখে জেগে ওঠে। আসলে যখন বডি সুইচ হয় তখন প্রতিবার নাইটমেয়ার দেখে জেগে ওঠে। এখানে সু তার স্বপ্নে তার শরীর থেকে চিকেন পিস বের হতে দেখে। সু জাগার পরে ক্লোজেট থেকে বাইরে এসে লিভিং রুমে টিভির সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবার দেখে অনেক রেগে যায়। সে সাবস্টেন্স কোম্পানিতে ফোন করে এলিজাবেথের ব্যাপারে কমপ্লেন করে। সে জানায় যে তাদের মাঝে কোনো কোঅর্ডিনেশন হচ্ছে না। সু সারা সপ্তাহ কাজ করে আর এলিজাবেথ সারা সপ্তাহ শুধু খায় আর টিভি দেখে। ফোনের অপর পাশে থাকা লোকটা আবারও রিপিট করে যে তোমরা দুজন একই ব্যক্তি, কিন্তু এই কথা সু এর একেবারেই ভালো লাগে না। তাই রেগে গিয়ে সে ফোন কেটে দেয়। এরপরে সু তার শো এর সেটে আসে, কিন্তু সে এখানে কাউকেই দেখতে পায় না। তখন একজন ক্রু তাকে জানায় যে শুটিং ক্যান্সেল হয়ে গেছে। সু বুঝতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে। তখন হার্ভি তাকে ডেকে পাঠায়। হার্ভি সুকে জানায় যে সু এর জন্য শো এর রেটিং ডাবল হয়ে গেছে, তাই সে সুকে তার নেটওয়ার্কের সব থেকে বড় লাইভ শো হোস্ট করার জন্য অফার দেয়। সু এটা শুনে অনেক খুশি হয়। তখন হার্ভি তাকে জানায় যে তাদের কাছে সময় অনেক কম আছে, তাই সু এর স্কেজুল অনেক টাইট হবে। এই কথা শুনে সু টেনশনে পড়ে যায়, কারণ তাকে এলিজাবেথের সাথে প্রতি সপ্তাহে সুইচ করতে হবে, কিন্তু তারপরেও সেই সুযোগ হাতছাড়া করতে চায় না। তাই সে লাইভ শো হোস্ট করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু শুটিং এর সময় কাছে আসার সাথে সাথে সু এর ওয়ার্কলোড অনেক বেড়ে যায়, তাই সে সুইচ করে না। আর সে বারবার এলিজাবেথের শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বের করে নিজের শরীরে ইনজেক্ট করতে শুরু করে। ধীরে ধীরে সু একেবারে সেলফিশ হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যদিও এরা আসলে এক, কিন্তু তারপরে ওদের আলাদা এক্সিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, তাই তারা একজন আরেকজনকে
আরেকজনকে একেবারেই পছন্দ করে না। যখন সু এলিজাবেথের সাথে পরের বার সুইচ করে তখন এলিজাবেথ তার অবস্থা দেখে রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। এলিজাবেথের অর্ধেক বডি এজ হয়ে গেছে, শুধু তাই না তার সব চুলও পেকে গেছে। সু এর এক্সট্রা ফ্লুইড বের করে নেওয়ার জন্য আসলে এমনটা হয়েছে। তাই এলিজাবেথ রেগে গিয়ে কোম্পানিতে ফোন করে সু এর ব্যাপারে জানায়। তখন অপর পাশের লোকটা তাকে জিজ্ঞেস করে, আপনি কি এই প্রসেস বন্ধ করতে চান? আপনি এই প্রসেস বন্ধ করলেও আপনার আগের রূপ কিন্তু ফিরে পাবেন না। আপনাকে আপনার রেস্ট অফ লাইফ এই অবস্থাতেই পার করতে হবে। এটা শুনে এলিজাবেথ লোকটাকে নিষেধ করে ফোনটা কেটে দেয়। এখন এলিজাবেথের ফিজিক্যাল এবং মেন্টাল স্টেট ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। কিছুক্ষণ পর এলিজাবেথের ক্ষুধা লাগে আর তখন তার হার্বিট দেয়া রেসিপি বুকের ব্যাপারে মনে পড়ে। সেই বই থেকে রেসিপি দেখে দেখে নিজের জন্য রান্না করে। এমন সময় সে টিভিতে সু এর একটা ইন্টারভিউ টেলিকাস্ট হতে দেখে, যেখানে হোস্ট সুকে এলিজাবেথের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সু এলিজাবেথকে নিয়ে জোক করে। এটা দেখে এলিজাবেথ রেগে গিয়ে চিৎকার করতে থাকে, ডিম ছুড়ে দেয়। এরপর সে তার জানালায় একটা নিউজ পেপার দিয়ে কভার করে দেয়, যাতে করে সে সু এর বিলবোর্ড দেখতে না পায়। এখন এলিজাবেথ সু এর ফেমের জন্য অনেক জেলাস ফিল করতে শুরু করে। এই জেলাসের জন্য সে মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছিল। পরের সপ্তাহে যখন সু জেগে বাইরে আসে তখন সে বাসার ভয়াবহ অবস্থা দেখতে পায়, যেটা দেখে সু অনেক রেগে যায়। তাই সে ডিসাইড করে যে সে এলিজাবেথের সাথে আর সুইচ করবে না। তাই সে এলিজাবেথের বডি থেকে বেশি করে ফ্লুইড বের করে অনেকগুলো কন্টেনারে স্টোর করতে শুরু করে। এরপরে সিন 3 মাস পরে শিফট হয়, যেখানে আমরা সু এর নতুন শো এর এড বিলবোর্ডে দেখতে পাই, যেটা আগামীকাল প্রিমিয়ার হবে। সু এই শো এর জন্য অনেক এক্সাইটেড আর আমরা তার সাথে ট্রয়কেও দেখতে পাই। সু ঘুমাতে যাওয়ার আগে এলিজাবেথের শরীর থেকে ফ্লুইড বের করার জন্য যায়, যাতে আগামীকাল শোতে কোনো ঝামেলা না হয়। কিন্তু সু লক্ষ্য করে যে কন্টেনারে ফ্লুইডের বদলে ব্লাড আসতে শুরু করেছে। এমন সময় তার শরীর আবারও খারাপ হতে শুরু করে। তাই সে দ্রুত কোম্পানিতে কল করে। তখন অপর পাশে থাকা লোকটা তাকে জানায় যে সু এলিজাবেথের শরীর থেকে সব ফ্লুইড বের করে নিয়েছে। তাই এলিজাবেথের শরীরে ফ্লুইড রিজেনারেট হওয়া বন্ধ হয়ে গেছে। সু সেই লোকটাকে জানায় যে তার এক্ষুনি স্টেবিলাইজ করতে হবে, কিন্তু লোকটা তাকে জানায় যে সু এর কাছে সুইচ করা ছাড়া এখন আর কোনো অপশন নেই। সু এর শরীর অনেক খারাপ হতে শুরু করে। তাই সে কোনো মতে হামাগুড়ি দিয়ে এলিজাবেথের কাছে আসে আর সুইচ করে। যখন এলিজাবেথ জাগে তখন আয়নায় নিজের চেহারা দেখে তার বিশ্বাস হচ্ছিল না যে এটা সে নিজে। সে এখন সম্পূর্ণভাবে মৃত্যু হয়ে গেছে। সে এখন কোনো মানুষের থেকে বেশি মনস্টারের মতো দেখতে হয়ে গেছে। এমন সময় ট্রয় সুকে খুঁজতে খুঁজতে বাথরুমে আসে। তখন এলিজাবেথ চিৎকার করে ট্রয়কে সেখান থেকে তাড়িয়ে দেয়। সু এলিজাবেথের সাথে এমন করার জন্য এলিজাবেথ সুকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে। তাই সে কোম্পানিতে কল করে টার্মিনেশন কিট অর্ডার করে। পরের দিন সকালে এলিজাবেথ সুকে বাথরুম থেকে টেনে টুনে লিভিং রুমে নিয়ে আসে। এরপরে সে টার্মিনেশন কিটের সাহায্যে একটা ব্ল্যাক কালারের লিকুইড সু এর শরীরে ইনজেক্ট করতে শুরু করে। টার্মিনেশন কিটের সাহায্যে আসলে এখানে যে সু আছে সে শেষ হয়ে যাবে আর এলিজাবেথ নরমাল লাইফ লিড করতে পারবে। এমন সময় এলিজাবেথ সু এর শো এর বিলবোর্ডটা দেখতে পায় আর সে রিয়েলাইজ করে যে আগামীকাল সু এর জীবনের সব থেকে বড় শো হবে। ফেমের লোভে এলিজাবেথ এখানেই থেমে যায়। সে সুকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু সু জাগে না। তাই এলিজাবেথ তাকে সিপিআর দিয়ে জাগানোর চেষ্টা করে। এলিজাবেথ সুইচ করার চেষ্টা করে, কিন্তু সু এর শরীরে এখন কোনো ব্লাড ফ্লো হচ্ছিল না। তাই সে প্যানিক করে সুইচের নিডল সু এর হাতে ঢুকিয়ে দেয়। তার এমন করার সাথে সাথে সু জেগে ওঠে। শুধু তাই না, এবার এলিজাবেথও জেগে আছে আর দুজনে একজন আরেকজনকে দেখে শক স্টেটে চলে যায়। এরা দুজন কিছুই বুঝতে পারে না। তখন সু সেখানে টার্মিনেশন কিটটা দেখতে পায়। সু বুঝতে পারে যে এলিজাবেথ তাকে মেরে ফেলার ট্রাই করছিল। তাই সু রেগে গিয়ে এলিজাবেথকে মারার জন্য পিছু করতে শুরু করে এবং এলিজাবেথ নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক ছুটতে থাকে। সু ইয়াং ও এলিজাবেথের থেকে স্ট্রং হওয়ার জন্য খুব সহজে এলিজাবেথকে ধরে তাকে মেরে ফেলে। এমন সময় সু রিয়েলাইজ করে যে সে তো আসলে এলিজাবেথের একটা অংশ, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও সু এলিজাবেথের থেকে তার শো এর জন্য বেশি কনসার্ন ছিল। পরের দিন সু তার শো এর জন্য ড্রেস আপ হয়ে রেডি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে আর তার দাঁত নিজে থেকেই পড়ে যেতে শুরু করে। সু এটা দেখে কান্না করতে শুরু করে। এমন সময় তার মনে পড়ে যে বাসায় এখনো কিছুটা অ্যাক্টিভেটর অবশিষ্ট আছে। তাই সে ডিসাইড করে যে সে নিজের আরেকটা নিউ ভার্সন বানাবে। এলিজাবেথ এখন আর নেই, তাই সু তার ভেতর থেকে আরো একটা সু জেনারেট করতে চায় যে তার থেকেও ইয়াং ও সুন্দর হবে। এসব চিন্তা করে সু স্টুডিও থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু রাস্তায় তার সাথে হার্ভির দেখা হয়। এখানে হার্ভি সু এর সাথে কিছু রিচ বিজনেসম্যানের পরিচয় করিয়ে দেয়। হার্ভি সু এর সৌন্দর্যের প্রশংসা করে আর সে সুকে বলে যে সুন্দরী মেয়েরা সবসময় হাস্য মুখেই ভালো লাগে। সব বলে হার্ভি তাকে জোর করে হাসতে বলে। সু তার ভেঙে যাওয়া দাঁত লুকিয়ে হাসতে থাকে। হার্ভি এখান থেকে চলে যাওয়ার পর সু দ্রুত লিফটে উঠে। লিফটের বাটন প্রেস করার সময় সু এর নখ ভেঙে যায়, যেটা দেখে সু ভয় পেয়ে যায়। শুধু তাই না, তখন সু এর একটা কান ছুটে তার হাতে চলে আসে। আসলে স্টেবিলাইজার ছাড়া সু এর বডি ডিকম্পোজ হতে শুরু করে দিয়েছে। সু যেমন
যেমন তেমন করে বাসায় এসে অ্যাক্টিভেটর খুঁজতে শুরু করে। আমরা শুরুতে দেখেছিলাম যে এই অ্যাক্টিভেটর শুধুমাত্র একবারই ইউজ করা যাবে, এটা সুও জানতো, কিন্তু তারপরেও সে নিজের অস্তিত্ব রক্ষা করতে আর ফেমের লোভে সে অ্যাক্টিভেটর নিজের শরীরে ইনজেক্ট করে দেয়। অ্যাক্টিভেটর ইনজেক্ট করার সাথে সাথে সুয়ের শরীরে অনেক সেল জেনারেট হতে শুরু করে আর তার একটা নিউ ভার্সন তৈরি হয়, কিন্তু এটা মোটেও ইয়াং বা সুন্দর নয়, বরং কোনো এলিয়েন বা মনস্টারের মতো দেখতে অদ্ভুত একটা ক্রিয়েচার। এটা সু আর এলিজাবেথের একটা হাইব্রিড ভার্সন, যেখানে এলিজাবেথের শুধুমাত্র ফেস ইনট্যাক্ট অবস্থায় এই ক্রিয়েচারটার পিঠে ছিল। সু নিজেকে আয়না দেখে, এখানে সে তার অদ্ভুত দেখতে ডিফর্ম ফেস দেখে, কিন্তু তারপরেও সে নিজেকে এখনো সুন্দরী ভাবতে থাকে। এরপর সে শো এর জন্য রেডি হয়ে তার ফেসে এলিজাবেথের একটা ছবি আটকে নেয়। সু স্টেজে আসে, যেখানে সবাই তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু যখন এলিজাবেথের ছবিটা সু এর ফেস থেকে নিচে পড়ে যায় তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। এখানে থাকা সবাই সুকে মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন সু সবাইকে বলে, আপনারা কেউ আমাকে দেখে ভয় পাবেন না, আমি দেখতে যেমনই হই না কেন ভেতর থেকে আমি এখনো সেই একই সু। এমন সময় একটা লোক ছুটে এসে একটা বেসবল ব্যাট দিয়ে সুয়ের মাথায় আঘাত করে, যার ফলে সুয়ের মাথা ছুটে নিচে পড়ে যায়। তখন সুয়ের সেই কাটা মাথায় অনেকগুলো ফেস জেনারেট হতে শুরু করে, যেটা দেখে এলিজাবেথও ভয় পেয়ে যায়। তখন সুয়ের শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে আর সেখানে থাকা সবাই সেই রক্তে ভিজে যায়। সু সারা অডিটোরিয়ামে রক্ত স্প্রে করতে করতে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বেশি দূর যেতে পারে না, সে সেখানেই পড়ে যায় আর তার পড়ে যাওয়ার সাথে সাথে তার শরীর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। সুয়ের শরীর ধীরে ধীরে মেল্টডাউন হতে থাকে। এমন সময় এলিজাবেথের ফেস সুয়ের শরীর থেকে আলাদা হয়ে ক্রাউল করে বাইরে আসে। এলিজাবেথ কোনো মতে সেই স্টার টাইলের কাছে আসে আর তার উপরে স্পটলাইট ফেলা হয়। এলিজাবেথ ফাইনালি তার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে আর হাসতে শুরু করে। ধীরে ধীরে এলিজাবেথের ফেসও মেল্টডাউন হয়ে যায়। পরের দিন একজন ক্লিনার এসে সেই টাইল থেকে ব্লাড পরিষ্কার করে আর এর সাথেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।